আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার লাইভ ক্লাসটা শুরু করছি। তো আজকে একটা স্পেশাল দিন ছিল অনেকেরই জন্য আর কি। যারা 2023-24 শিক্ষার্থী আমরা রয়েছি, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পরীক্ষা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তো এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর আমাদের যে দুইটা ইউনিট ছিল, FASS এবং FSSS, দুইটা ইউনিটে আমাদের পরীক্ষা হয়েছে। তো আজকে আমি যে প্রশ্নটা দেখলাম, আমি যদি আমার নিজের পড়াশোনার জন্য প্রশ্ন দেখতেছিলাম, তো প্রশ্নটা কিন্তু অনেকে বলছে যে অনেক সহজ হয়েছে, তারপরে অনেক ছিল বা অনেকে অনেক ধরনের কথা বলেছে। আমি বলবো কোশ্চিন কিন্তু একবারে সহজ ছিল না, মোটামুটি ভালোই। বিউপির কোশ্চিন, ইংলিশ ভার্সনের কোশ্চিন, অনেকেরই আমাদের ইংরেজির বেসিকটা অনেক উইক থাকে, যার ফলে আমরা হয়তো অনেক ভাষাগত জিনিসটা বুঝতে পারি না, ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো বুঝতে পারি না, অথবা ইংলিশ ফোবিয়া থাকে, আমাদের ভয় থাকে। তো সেটার কারণেও কিন্তু অনেকটা পরীক্ষা খারাপ হয়। তারপরে যারা ভালো পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন জায়গায় এসে বলতেছেন, উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, তো আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কিন্তু স্পেশালি যারা আমার সেই সব স্নেহের ছোট ভাই বোন, যারা মূলত আজকে পরীক্ষা অ্যাটেন্ড করেছিল কিন্তু দেখা গেছে আশা অনুরূপ পরীক্ষাটা দিতে পারেনি, আজকে আমি আমার কথা বলবো তাদের জন্য। তো পাবলিক পরীক্ষা আমাদের কিন্তু এটা জীবনের প্রথম একটা ভর্তি পরীক্ষা শুরু হলো। এর আগে আমরা যেগুলো দিয়েছি, জিএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট, এগুলো পরীক্ষা দিয়েছি, বাট পাবলিক পরীক্ষা কিন্তু প্রথম শুরু করলো বিউপি। তো দেখেন, হয়তো অনেকেরই টার্গেট আছে যে ঢাকার মধ্যে থাকা বিউপি হলে স্মার্ট একটা ইউনিভার্সিটি ভালো হয়, কিন্তু দেখেন আরো কিন্তু ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি আছে, জগন্নাথ ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, রাজশাহী, চট্টগ্রাম আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, নার্সিং ভর্তি পরীক্ষা আছে। তো এই সামগ্রিকভাবে চিন্তা করে দেখেন তো আপনার স্বপ্নটা কোথায়। যদি আজকে যে পরীক্ষাটা দিয়েছেন ওইটা যদি ওই পরীক্ষার উপর দিয়ে চলে যেত, কেমনটা হতো? অবশ্যই অনেক খারাপ কিছু হয়ে যেত। একটা মানুষ, খালি আপনি 12 ফেল মুভি দেখতেছেন, দেখে আপনি ইন্সপায়ার্ড হচ্ছে, অনেকে মুভির দৃশ্য দেখে কে কান্নাকাটি করতেছে, চোখে পানি চলে আসছে, তাই না? কিন্তু ভাই এইটা তো আপনার জীবনের একটা ফেল চলে আসে। আমি যাদের কথা বলতেছি, যারা আশানুরূপ পরীক্ষা দিতে পারে নাই। তো এখানে কিন্তু আবার যারা ভালো পরীক্ষা দিয়েছে, আরেকটা স্টেপ আছে, কিন্তু ভাইবার একটা স্টেপ আছে। অর্ণব আহমেদ ফাহিম স্যার, উনি কিন্তু এই যে ভাইবার সেশনও করায়। তো আমি যে কথাটা বলবো আর কি, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে শেষ পরীক্ষা পর্যন্ত আমরা অবশ্যই লেগে থাকবো। আমাদের যতগুলো জায়গায় ফর্ম তোলার সুযোগ আছে অবশ্যই আমরা তুলবো। আমি আমার ব্যক্তিগতভাবে 2012 সালের পর থেকে, 12 সাল থেকে এই 24 সাল পর্যন্ত আমি যদি বলি, অনেক শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল সারা পড়বেই না, কিন্তু মাস শেষে 2 মাস 3 মাস শেষে অ্যাডমিশন সেশন পড়ে গিয়ে যখন পরীক্ষা হয়, তখন কিন্তু বলে যে ভাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, তো ভাই আমার এখানে কি আমি সে সাবজেক্ট একটা পাবো, ইংলিশ, এখানে কি আমি ভাই সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পাবো, অর্থনীতি পাবো, এগুলো নিয়ে টানাটানি করতে হয়। অথচ ওই স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল সারা পড়বেই না, শুরুতে এমন কনফিডেন্স ছিল, একটা পর্যায়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট হলেই হয়। তো মূলত আমি মনে করি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা জিনিস হলো চান্স পাওয়া, আরেকটা জিনিস হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করা। আপনি যদি স্বপ্ন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়বেন, তাহলে আপনি জগন্নাথে চান্স পান, জাহাঙ্গীরনগর চান্স পান, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলো, বাট আপনার স্বপ্ন পূরণ হলো না। তাহলে কি হবে? আপনি জগন্নাথে পড়েন, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, যেখানে পড়েন না কেন, আপনার মনের মধ্যে একটা কষ্ট সারা জীবন থেকে যাবে, কারণ আপনি যাকে ভালোবেসেছিলেন আপনি তাকে পান না। আবার কি হবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে আপনি ফেড আপ হবেন, কারণ আপনি যতটা স্বপ্ন আর উচ্ছ্বসিত আছেন, ওইখানে যাওয়ার পরে দেখবেন আপনার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, যা ভেবেছিলেন তা না, ওইরকম কিছু নয় ব্যাপার স্যাপার। শুধু একটা বিশ্ববিদ্যালয়ে চান্সই পেয়েছেন, এর বাইরে কিছু নয়, একটা পরিচয় হয়েছে যে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন। তাহলে ব্যাপারটা কি, এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় স্বপ্ন হলো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া। আমি জাস্ট দুইটা কথা বলবো, আপনি পাবলিক ইউনিভার্সিটির চান্স পাবেনই।
আমার জীবনের সবচেয়ে বড় একটা ডিজাস্টার আমার জীবনে যেটা আমার হয়েছিল, আমি বিভিন্ন ভিডিওগুলোতে বলেছি, এটা ক্লাসগুলোতেও আমি বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি বাংলার জায়গায় ইংরেজির জায়গায় বাংলা দিয়ে গিয়েছিলাম 17টা কোশ্চেন। ফলে কিন্তু আমার সিরিয়াল চলে আসছিল একদম শেষের দিকে, আমি নাট্যকলা একটা সাবজেক্ট পেয়েছিলাম। পরে ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারি নাই, কিন্তু একবারে কোচিং জগতে যখন কোচিং এ ক্লাস করতাম তখন একেবারে খারাপ স্টুডেন্ট ছিলাম না, মোটামুটি স্টুডেন্ট ছিলাম, পুরো ব্যাচের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতাম। তা সত্ত্বেও দেখেন আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি। তাহলে কিন্তু আল্লাহ চাইলে খারাপ আছি তাও না, জগন্নাথ ইউনিভার্সিটি করে এখন একটা ক্যাডারের সুপারিশপত্র আছে বিশেষ ক্যাডার হিসাবে। তো সফলতার মাপকাঠি আবার আমার সাথেই আমার 6 জন বন্ধু একসাথে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল আমার ব্যাচ থেকে, ওরা কিন্তু কেউ এখনো ভালো চাকরি পায়নি। তো দিন শেষে আপনি কোথায় যাবেন, দিন শেষে আপনি কোথায় আপনার সাকসেসটা আছে এটা কিন্তু আপনি জানেন না। এই জন্য নাম্বার 1, আপনি যেহেতু আপনার রিজিকের ব্যাপারে জানেন না, শুধু আপনি খোঁজ করতে পারেন, শুধু চেষ্টাটুকু করতে পারেন। এজন্য পরীক্ষা যেমনই হোক আপনি চেষ্টাটুকু করে লেগে থাকবেন। আপনার স্রষ্টা যদি আপনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় লিখে রাখে, অবশ্যই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পাবেন। জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কবি নজরুল, রংপুর, যেখানে লেখা থাক, বিউপি, যেখানে লেখা থাক আপনার সেখানেই হবে। বাট আপনি খালি মাঝখান থেকে চেষ্টা করে যাবেন। তাহলে নাম্বার 1, আমি আজকে যারা পরীক্ষা যেমনই হোক তাদের জন্য পড়ার গ্যাপটা না হয়। কেন? কারণ আপনার জন্য স্রষ্টা কোথায় রিজিক লিখে রেখেছে আপনি আদৌ জানেন না, আদৌ জানেন না। আমি ঢাকা শহরে একটা ছোট একটা চাকরি করতে আসছিলাম, পড়াশোনা বাদ দিয়েছিলাম 4 মাস। কিন্তু আজকে দেখেন আমি সেই মানুষ, হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা দিই পড়াশোনা করার জন্য, অথচ আমি নিজেই জীবনের একটা সময় পড়াশোনা বাদ দিয়েছিলাম। এই জন্য বলবো, ফার্স্টলি আপনার যেটা করা উচিত, বিউপি পরীক্ষা যেমন হয়েছে এটা ভুলে যান। যদি এখানে আপনার রিজিক থাকে আপনার হবে, না হইলে রেজাল্ট হয়নি যেহেতু, না হলে ভাবেন আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। কে জানে যে বিউপিতে এমন একটা আপনি সাবজেক্ট পেয়েছেন, কিন্তু আপনি ওই সাবজেক্টে পড়লে আপনার লাইফের অনেক একটা ঝুঁকি থাকতো, কেরিয়ার জীবনে আপনি ফল্ট করতেন, অনেক ভালো কিছু পাওয়ার সম্ভাবনা না থাকতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেয়েছেন, জগন্নাথ, রাজশাহী বা ঢাকার বাইরে একটা ইউনিভার্সিটি পেয়েছেন, বাট সেখানে গিয়ে আপনার দেখা গেছে যে ভালো কিছু হচ্ছে কেরিয়ারের জন্য। কারণ আমাদের জীবনের তো সাকসেসের শেষ নাই, সাকসেস প্রত্যেকটা আমাদেরকে একটা স্টিয়ার থাকে। যেমন এখন এই মুহূর্তে আপনার একটা স্টিয়ার বা সিঁড়ি হচ্ছে মিশনে পাবলিক ইউনিভার্সিটির চান্স পাওয়া। এরপরে 4 বছর পরে আপনার কিন্তু একটা ড্রিম জাগবে, আপনি কর্পোরেট জব করবেন, দেশের বাইরে জব করবেন, দেশের মধ্যে কোনো গভর্নমেন্ট জব করবেন, ব্যাংকে জব করবেন, আপনার একটা কিন্তু জব, অথবা অনেক বিজনেস করবেন, উদ্যোক্তা হবেন, আপনার কি ড্রিম জব আছে। আবার ওইখানে আপনি হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, ওইখানে কিন্তু আবার ওদের মধ্যে সেরা হওয়া, চাকরিতে প্রমোশন পাওয়া, বিজনেস হলে বিজনেসে উন্নতি করা। ফলে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সফলতার সিঁড়ি শেষ হবে না। যখন আপনি কাজ বন্ধ করে দিবেন তখন থেকে আপনার কি হয়ে যাবে, যখন আপনি কাজটা বন্ধ করে দেবেন তখন থেকে আপনার সম্মান পাওয়া কমে যাবে, সফলতার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি বলবো, বিউপিতে যারা হয়েছে, যারা স্বপ্ন দেখে আরো ভালো ভালো জায়গায় যাবে, আমি বলবো একদিনও যেন আমরা কষ্ট করে কান্নাকাটি করে টাইমটা ওয়েস্ট না করি, আমাদের কন্টিনিউসলি আমাদের পড়ার যেন ফোকাসটা না কমে। নাম্বার 1 গেল, নাম্বার 2 এর ফোকাস আমরা দিব। কারণ আমরা স্রষ্টাকে বিশ্বাস করি, প্রত্যেকে আশা করি যারা লাইভ দেখতেছি, যেটা আমাদের একটা রিজি রোজগারের ব্যাপার। আমি একটা কথা অলওয়েজ বলতাম, বিসিএস ভাইভা ছিল আমার 6 নভেম্বর, তো আমি ভাইভা ঢুকবো যখন আমার সিরিয়াল ছিল 14, তো 12 জন যখন যায় ভাইভা, তখন আমার মাথার মধ্যে হচ্ছিল যে এই ভাইভাটা যদি ভালো হয় আমি একটা বাংলাদেশের ফার্স্ট ক্লাস একটা জব পাবো, একটা গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পাবো। আমি আমার একটা এসএসসি পাশ করার পরে একটা সত্যায়িত করার জন্য সেই উপজেলাতে গিয়া 6 ঘন্টা বসেছিলাম। তাইলে আমি সেই কর্মকর্তাই হতে পারি যদি আমার এই ভাইভাটা ভালো হয়। আবার যদি মনে হচ্ছিল যদি আমার চাকরিটা না হয় তাহলে আমি মানুষকে কি বলবো, এই যে 2019 সাল থেকে পরিশ্রম করে যাচ্ছি, বাড়িতে কি বলবো, বন্ধু বান্ধবদের কি বলবো, যাদের সাথে পড়াশোনা করছি লাইব্রেরি, তাদের কি বলবো। একটা মনের মধ্যে একটা ভয় করতেছিল, মনে হচ্ছিল এমন বুকটা ব্যথা করতেছিল, বুক থেকে কলিজা বের হয়ে যাবে। ওয়াশরুমে গেলাম, চোখ মুখে পানি দিলাম, রিল্যাক্সে বললাম যে আমি তো আমার রিজিক নির্ধারণ করতে পারি না, একজন উপরে আছেন, তিনি যদি আমার রিজিক লিখে রাখে আমার ভাগ্যে, অবশ্যই আমার রিজিক এখানে আছে। না হইলে আমাকে যদি কোচিং এ সারা জীবন ক্লাস নিতে হয় আমি নেব, কোনো সমস্যা নেই, ওখানেই যদি আমার রিজিক থাকে, স্রষ্টা যদি রাখে তাহলে আমি নেব। তখন একটু একটু ভালো ফিল করতেছিলাম, না ঠিক আছে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ভাইবা দিলাম, তো রেজাল্ট হলো, এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলাম।
আমি আপনাদেরকে এই কথাটাই বলবো ভাই, আপনি আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, টেনশন কাজ করবে, আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি আপনার রিজিক লেখার ক্ষমতা নাই। আপনি শুধু চেষ্টা করে যেতে পারেন, শুধু চেষ্টা, সর্বোচ্চ শ্রম দিতে পারেন, কিন্তু আপনি আপনার ভাগ্য লিখতে পারবেন না, এটা আপনার পক্ষে সম্ভব না। আপনি ভাগ্য লিখার কাজটা করে যেতে পারেন, এজন্য এই কাজটা আপনারা করে যাবেন। আমি বলতেছি আজকে যে ছেলেটা বিউপিতে ফেল করবে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হবে এমন স্টুডেন্ট এখানে লাইভে থাকতে পারে, এবং আছে আমার স্টুডেন্টের মধ্যে 4 জন ঢাবিতে ফার্স্ট হয়েছে। তো আমি প্রায় 2,500 3,000 মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার স্টুডেন্ট। আমাদের একটা বই আছে মিহিরজিকে ফাইনাল সাজেশন, প্রায় 40-50 হাজার মানুষ পড়ে, 50 হাজার মানুষ পড়ে। ক্যান ইউ ইমাজিন? একজন মানুষ 50 হাজার ভোটই পায়নি, পায় এমপি হয়েছে, অনেকে অনেক জায়গা আছে 50 হাজার ভোটই পায়নি, 50 হাজার মানুষ পড়ে একটা সাজেশন। তাহলে প্রতি বছর যদি এরকম সংখ্যা স্টুডেন্ট এই বইটা পড়ে, তাহলে কত স্টুডেন্ট আমাদের এই ইয়েগুলোর সাথে যুক্ত আছে। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে এইটুকু মেসেজ দেব যে যারা আপনারা বিউপিতে আশানুরূপ হয়নি, আপনাদের জন্য আমরা একটা ম্যাজিক বই নিয়ে আসছি। এইবার দেখেন, এবার তো এখানে তো 6 থেকে 7টা আমি আপাতত তৎক্ষণাৎ আমি দেখিয়েছি। আরেকটা প্রশ্ন, আমি কেমনি এটা ছুটে গেল আমি বুঝলাম না, যে পিতৃত্বকালীন যে ব্যক্তি বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, আমি ওনার নামটা এখানে দিয়েছি ঠিকই, বাট ইউনিভার্সিটিটা কেন যেন কাটা পড়ছে, লাইনটা মিলাইতে পারে নাই, তখন ভাই মনে কেটে ফেলছে কম্পিউটারে যে ভাইটা আছে। এই দেখেন যে মারুফ হাসান দেশের প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করছে। যাক, এই প্রশ্নটা দেখাতে পারলেও আর একটা কোশ্চেন বেশি পাইতাম। তো দেখেন, আমার আগে মিহিরজিকে সাম্প্রতিক বই 4-5টা সংখ্যা বেরোতো। আমার আগে সাম্প্রতিকের নাম ছিল স্যাটেলাইট, স্যাটেলাইট সংখ্যা 1, স্যাটেলাইট 2, স্যাটেলাইট 3, স্যাটেলাইট 4, স্যাটেলাইট 5। তো এরকম করে প্রতিটা বই 40 পৃষ্ঠা করা হলে তো দেখেন অনেকগুলো হয়। তা আমি যেটা করেছি, আমি ভাবছিলাম সাম্প্রতিক বের করবো না, অনেকের রিকোয়েস্টে জাস্ট ছোট একটা বই সাম্প্রতিক বের করেছি, ওই 5টা সাম্প্রতিকের সমন্বয়, যাতে অগোছালো বা অতিরিক্ত কোনো তথ্য নাই। কারণ অনেক স্টুডেন্টই আছে, আমি অনেক দুর্বল স্টুডেন্ট ছিলাম, আমি বিসিএস ক্যাডার হয়েছি, তাও আমি আজ অব্দি আমি ছোট ছোট বই পড়ছি। আপনারা বিশ্বাস করেন না করেন, আমার যে প্রিলিমিনারি যে বইটা আছে মিউজিকে ফাইনাল সাজেশন, আমি 2-3টা প্রিলি পরীক্ষা পাস করছি, পরীক্ষা দিয়েছি, সবগুলো আমার সাজেশন পড়ে আমি দিয়েছি। জিকের জন্য আমি অন্য বই পড়ি নাই, কারণ বাবা বাজারে যে বড় বড় মোটা মোটা বই জিকে, ওগুলো দেখলেই ভয় লাগে অনেকটা। হ্যাঁ, এই জন্য জিকেটা কিন্তু আমি আমার নিজের বই থেকে পড়ছি। তো আমি জাস্ট এটা বলবো, এই যারা মানে বইটা নিতে পারেননি, বিউপিতে যারা হোসট খেয়েছেন, বিশেষত জিকে কোশ্চেনটাই হার্ড হয়েছে, কিন্তু হোসট খেয়েছেন, সামনের পরীক্ষাগুলোতে প্লিজ ভুল করবেন না। আপনি ঢাবিতে পরীক্ষা দেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেন, প্রাইমারিতে পরীক্ষা দেন, বিসিএস এ দেন, আপনার সামনে কিন্তু হোসট খাওয়ার একটা সম্ভাবনা আছে। কম পড়বেন, স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকলে আপনি সুস্থ থাকতে পারবেন, সুস্থ থাকতে পারলে পরীক্ষার হল পর্যন্ত সুচিন্তিত একটা ব্রেন নিয়ে, সুস্থ একটা ব্রেন নিয়ে যেতে পারবেন। বড় বই শুরু করলেন, অর্ধেক পড়লেন, শেষ করতে পারলেন না, অনেকগুলো বই পড়লেন, শেষ করতে পারলেন না, নিজের ব্রেনতে যাওয়ার আগেই মনে হবে আমি কিছু পারি না, আমার বই শেষ হয়নি, আমি ভালো করতে পারবো না, আপনি অটোমেটিক ভালো করতে পারবেন না। তাহলে কনফিডেন্সটা গুরুত্বপূর্ণ, যে আমি একটা বই শেষ করছি, এটা আমার জন্য ভালো হয়। আর ম্যাজিক্যাল ওয়ে হচ্ছে আপনাদের জন্য আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি। মিউজিক ফাইনাল সাজেশন আপনারা জানেন, যেটা বাংলাদেশের সবচেয়ে মোস্ট ফেভারিট একটা জিকে বুক, এবং অনলাইন সেল এবং অফলাইন সেল সারা বাংলাদেশে টপ 1-এ আছে। মানে সাজেশন জগতে এত বিক্রি অন্য সাজেশন হয় না, 4-5টা সাজেশন যা বিক্রি হয়, একটা বই বিক্রি হয়। তো আমরা এর পুরো কারণ হলো, আমি কিন্তু সারা বছর এই সাজেশনটা কাজ করি, 1 লাইন 2 লাইন করে। আজকে একটা প্রশ্ন আসছে, কি একটা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, আমি দেখলাম খুঁজলাম পেলাম না, তো আমি অ্যাড করে আছি। গতদিন আমি একটা প্রশ্ন, গত শুক্রবার, গতকালকে চাকরি পরীক্ষা একটা প্রশ্ন আসছে, সরি আজকে তো শুক্রবার, গত সপ্তাহে একটা চাকরি পরীক্ষায় দেখলাম 2টা প্রশ্ন ব্যতিক্রম আসছে, আমি টুক করে আসছি। শুক্র শনিবার যত পরীক্ষা হয়, যে প্রশ্নটা ধরেন 30টা প্রশ্নের মধ্যে কিন্তু বই থেকে থাকেই 26, 27টা, 25, 26, 24, 23 এরকম এভারেজ কমন থাকে। যে 4-5টা কোশ্চিন কমন থাকে না, ওই কোশ্চিন গুলো আমি প্রতি শুক্র শনিবার করে লিখে রাখি। এভাবে সারা বছর লিপিবদ্ধ চলে, বইয়ের সাইডে এরকম করে লেখা থাকবে, সাইডে লেখা থাকে। এই বইটা নাই, অন্য একটা বই লেখা আছে, সেই বইয়ের ওই ব্যতিক্রম জিনিসগুলো বছর শেষে যখন এটা একটা বের হয়, তখন কিন্তু ওই জিনিসগুলো সব এডিট হয়ে আসে, ওই ব্যতিক্রম জিনিসগুলো। যার ফলে যেটা হয়, ইউজুয়াল যে গাইড বইগুলো আছে, যে সাজেশন গুলো আসে, সেগুলো থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন 30টার মধ্যে যদি 16, 17টা, 15টা, 12টা আসে, মিউজিকেতে তার ডাবল কমন আসে।
কত বড় 27টা কোশ্চেন ছিল। আবার দেখেন যে বিউপিতে আমি আজকে 29টা দাগিয়ে দেখাইছি। আবার দেখেন যে বিসিএস এর মতো জায়গাতে এই মোটা আমার মিহিরজিকে পূর্ণাঙ্গ বই, যেটা পূর্ণাঙ্গ বই থেকে মনে হয় 63টা না কটা কোশ্চেন কমন আসছে, আর শুধু এই সাজেশন থেকে 62টা কোশ্চেন কমন আসছে। হাউ ক্যান ইমাজিন, কল্পনা করতে পারেন? আপনি কিভাবে কল্পনা করতে পারেন যে এই ছোট্ট একটা বই থেকে এতগুলো কোশ্চেন কমন আসে? উনিকে বলে ভাই ছোট বই তো না ভাই, এটা তো ঝালমুড়ি, প্রচুর তথ্য দাও। ভাই তথ্য না দেওয়া থাকলে আপনার কমন আসবে কেমনি? এখন বড় বড় করে যে এই যে ছোটবেলায় যে আমরা লিখতাম ও এরকম বড় বড় করে লিখতাম, তাহলে তো আর কমন আসতো না ভাই। জিনিসগুলো গুছিয়ে শর্ট করে এক লাইনের মধ্যে, যেখানে 10 লাইন এলাবোরেট করে লিখতাম সেটাকে এক লাইনের মধ্যে ছোট করে দিয়ে আসছে। যে পিএলও পুনরূপ হচ্ছে এইটা, 1964 সালে প্রতিষ্ঠা হচ্ছে, সদর দপ্তর রামাল্লাহ। আপনারও তো পড়তে সহজই দরকার, আগে মনের মধ্যে তো কনফিডেন্স দরকার যে এই ছোট বইটা আমি পড়লে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30টায় 25টা কোশ্চেন পাই, তাহলে আমার এটা দরকার। আপনার তো এটা কনফিডেন্স দরকার যে প্রাইমারিতে 20টা কোশ্চেন যেতে এটা 18টা 19টা কম পড়ে, আমার তো এই বইটা দরকার। বিসিএস প্রিলিমিনারিতে এই মোটামুটি একটা বই বাংলাদেশ, একটা বই আন্তর্জাতিক, একটা বই ভূগোল, একটা বই সুশাসন, এতগুলো না পড়ে যে একটা বই পড়ে পান, কেন আপনি পড়বেন না? শেষ মুহূর্তে যে বই পড়েন, আমি বলবো একবার মিহিরজিকে দেখে যান, আপনাকে হতাশ হতে হবে না ইনশাল্লাহ। কমন টেনশন আপনাকে করতে হবে না। আপনি পড়া শেষ করেন, দেখেন আপনি পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে কেউ একজন মিহিরজিকের উপরে মডেল টেস্ট নিচ্ছে ওই পাবলিক পরীক্ষাতে। ঠিক আছে? তো আপনাদের আজকে বিউপি পরীক্ষা সম্পর্কিত আরো অন্যান্য পরীক্ষা সম্পর্কিত, আমরা তো বয়স হয়ে গেছে, অনেকটা ইউনিভার্সিটি লাইন থেকে সরে আসতেছি। তো যারা হচ্ছে আমাদের ছোট ভাই বোন যারা আসবেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের মিহিরজিকে সে যে সহযোগী লেখক, আমার স্নেহের ছোট ভাই অর্ণব আহমেদ ফাহিম, ঠিক আছে, ও কিছু কথা বলবে, গাইডলাইন দিবে, খুব সুন্দরভাবে এই কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং কোনোভাবে হাল ছাড়া যাবে না। ওই যে 12 ফেল মুভিতে একটা কথা বলছে দেখছেন, যে আমি হাল ছাড়বো না, আমাকে হারানো সহজ না, হিন্দি ভাষায় কথাটা বলে। আপনি এই কথাটাই বলবেন, আমি হাল ছাড়বো না, আমাকে হারানো সহজ না। এই লেগে থাকা দৃঢ় প্রত্যয় যদি মনে থাকে, আমি বলতেছি পরবর্তী সাকসেসটা আপনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা আজকে এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছেন মেহেরজিকে পেজ থেকে, সবাইকে সালাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোত্তালেব মিহির স্যারের প্রতি যে আজকে এই ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমার কথা নিশ্চয়ই আপনারা সবাই স্পষ্ট করে শুনতে পাচ্ছেন। আচ্ছা, অনেকেই অনেক কমেন্ট করছেন, আমি দেখছিলাম যে আসলে গুচ্ছের জন্য কতটুকু পড়তে পারি, রাজশাহী চট্টগ্রামে কেমন প্রশ্ন কমন আসবে, বা জাহাঙ্গীরনগরের জন্য কেমন প্রশ্ন আসে, বিসিএসসি কি পড়া যাবে কিনা, এই সাজেশনটা এক মাসে শেষ করতে পারবো কিনা, নানান ধরনের প্রশ্ন আসলে আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। আমি সবসময় যেটা বলি যে আসলে সাধারণ জ্ঞান একটা সাধনার বিষয়। এই কথাটাও আমি শিখেছি মোত্তালেব মিহির স্যারের কাছ থেকে, যে সাধারণ জ্ঞান যে সাধনার বিষয়, এটা আপনি যখন ধারণ করতে পারবেন তখনই আপনি সাধারণ জ্ঞানটা শিখতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে আজকে বিউপি পরীক্ষায় আসলে এফএএসএস এ যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাট মার্কটা কেমন হতে পারে এবং এফকিপলএস এর কাট মার্ক কেমন হতে পারে, এবং পরবর্তীতে আমরা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ এবং বিসিএস এর গুরুত্বপূর্ণ টপিক গুলো একটু বলে দেবে এই মুহূর্তে আপনারা কি পড়বেন। এফএএসএস এর বাংলা প্রশ্নগুলো যদি আলোচনা করা যায়, বেশিরভাগ প্রশ্নগুলো এসেছে বাংলা প্রথম পত্র থেকে। যদি ইংরেজি প্রশ্নের কথা বলেন, ইংরেজিতে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, যে গ্রামার এসেছে, ভোকাবুলারি প্রথম পত্র থেকে এসেছে, মোটামুটি বেশিরভাগই প্রশ্ন প্রথম পত্র থেকে এসেছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, জেনারেল নলেজের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হয়তো অনেকেই বলেছেন যে সাধারণ জ্ঞান কোনোটাই কমন আসে নাই, পড়ি নাই, সাম্প্রতিক বেশি আসছে। তবে আপনি যদি আমাদের কমন দেখানো যদি পোস্টটা দেখেন, সেখানে দেখবেন যে চীনের মহাপ্রাচীর কে নির্মাণ করেছে, এই প্রশ্নই হয়েছে। গণজাগরণ, ইন্তিফাদা, ইন্তিফাদাটা আসলে কি? এটা গণজাগরণ, আপরাইজিং, এই প্রশ্ন হয়েছে। এরকম আরো অসংখ্য প্রশ্ন হয়েছে যেগুলো বিগত সময়ে রিপিট প্রশ্ন ছিল, জাস্ট ভাষা একটু পরিবর্তন হয়েছে। যেমন ইন্তিফাদা, হোয়াট মিনস ইন্তিফাদা, অপশন ছিল আপরাইজিং, মুভমেন্ট এবং আরো কয়েকটা অপশন ছিল।
তো আসলে কনফিউজ হয়ে গেছে, আপরাইজিং হবে না মুভমেন্ট হবে, আপরাইজিং হবে না মুভমেন্ট হবে, এই যে কনফিউশন। কাজে প্রশ্ন কিন্তু যে খুব মানে সহজ হয়েছে তাও কিন্তু নয়, এবং খুব কঠিন হয়েছে তাও নয়। যারা একটু দেখে শুনে একটু বিস্তারিত তথ্য আগে পড়তে পেরেছিলাম তারা কিন্তু অন্তত 40টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন দাগাতে পেরেছে। তো যাই হোক, FSSS এর ক্ষেত্রে দেখা যায় মোটামুটি 32টা 33টা কোশ্চেন সবারই কমন হয়েছে, মানে একদম বেসিক লেভেল থেকে প্রশ্ন হয়েছে। শুধু FASS এর ক্ষেত্রে কিছুটা মানে প্রশ্ন একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন হয়েছে, এবং অ্যানালিটিক্যাল কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন হয়েছে, অপশন অ্যানালিটিক্যাল। তো যাই হোক, আমার ধারণা মতে, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে FASS এ মোটামুটি 60 থেকে 65 কাটমার্ক হতে পারে। এটা হতে পারে, বেশি হতে পারে, যেহেতু একটু হার্ড হয়েছে এই জায়গাটার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী বলছি। আর FSSS এর ক্ষেত্রে 70 থেকে 75, যেহেতু এবছরে ভাইবা নেই বিউপিতে, এটা বলা যেতে পারে, এবং ওয়েটিং লিস্টের একটা ব্যাপার থাকে। যাই হোক, যারা বিউপিতে পরীক্ষা দিয়েছেন, যে যেমনই হোক, আল্লাহ ভরসা। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ক্যাটাগরি আসে সাম্প্রতিক, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর একটা প্রশ্ন হয় যে বিভিন্ন ফসলের জাত। বিউপিতে এবছর ফসলের জাত আসছে, কিন্তু একটু ব্যতিক্রম। ফসলের জাত, ফসলের সাথে কৃষির সাথে জড়িত সংস্থা। তার মানে এই যে বাংলাদেশের যে সম্পদ আছে, এর মধ্যে যে কৃষি সম্পদ আছে, সেই কৃষি সম্পদ গুলো একটু ভালো করে আলোচনা দেখবেন, শুনবেন। অর্থাৎ এখানে সাম্প্রতিক তথ্য এবং বেসিক যে তথ্য আছে উভয়ই পড়বেন। এরপরে আসেন বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে আপনার সংবিধান যে ধারাবাহিকতা আছে, সেই সংবিধান পূর্ণাঙ্গ ভাবে ভালো প্রস্তুতি নেবেন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ভাষা শহীদ মিনার, ভাষা আন্দোলনের সাথে জড়িত গ্রন্থ, জড়িত পুস্তিকা, চলচ্চিত্র, তারপরে মুক্তিযুদ্ধের মানে প্রেক্ষাপট, ভাষা আন্দোলনের পরে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1957 সালের কাকমারি সম্মেলন, তারপরে 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ। এই যে ধারাবাহিকতাটা আছে, এই ধারাবাহিকতা থেকে প্রতি বছর যে কোনো পরীক্ষায় প্রশ্ন হয়। এই বছরে হয়েছে, দেখেন, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন দিয়েছে যে বাংলাদেশের বাইরে মানে কোন মিশনটা, বাংলাদেশের কোন মিশনটা ছিল না, এরকম একটা প্রশ্ন হয়েছিল। আচ্ছা, যাই হোক, মুক্তিযুদ্ধ। এরপরে সংবিধান রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই হয়। সংবিধান এই জায়গাগুলো ভালো করে দেখবেন। এরপর আমাদের যে প্রাচীন ইতিহাস, আমি বরাবরই বলেছি যে বিউপিতে প্রাচীন ইতিহাস নিয়ে প্রশ্ন হয় না। আপনারা প্রাচীন ইতিহাসটা চাইলে বিউপির জন্য একটু নাও করতে পারেন আপাতত। তবে এই প্রাচীন ইতিহাস নিয়ে চাকরি পরীক্ষাগুলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, জাহাঙ্গীরনগরে 10 মার্কই আসে এখান থেকে। এই প্রাচীন ইতিহাস, প্রাচীন জনপদ থেকে এবং ইংরেজ শাসন পর্যন্ত বাংলার বিভিন্ন বিপ্লব গুলো পড়তে হবে ভালো করে। আচ্ছা, এরপরে দেখেন একটা তথ্য বলি যে কিছু কিছু বেসিক তথ্য সাম্প্রতিকের মধ্যে করে আসে। যেমন যে জিআই পণ্য স্বীকৃতি দিয়েছে 21টা এখন পর্যন্ত জিআই পণ্য। তো এই জিআই পণ্যের স্বীকৃতি দানকারী যে প্রতিষ্ঠান, তার সদর দপ্তর, স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠানের তথ্য, এগুলো একটু ভালো করে দেখবেন। আজকে ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ ছিল, FSSS এ আসছে, এই যে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ, সেখান থেকেও প্রশ্ন হয়েছে, সাম্প্রতিকের কিন্তু প্রশ্ন। তো ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কোর ঐতিহ্য, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবেন। তো সাম্প্রতিক এবং বেসিক তথ্যের জন্য মুতালিব মির্জা যে কথাগুলো বলছিলেন, যে আমাদের ফাইনাল সাজেশন যে বইটা আছে, প্রতি বছরের যে ফাইনাল সাজেশন বইটা বের হয়, তো ফাইনাল সাজেশন বইটা মানে এমন ভাবে গোছানো আছে, আমি একটু আবারও বলে দিই ব্রিফলি। প্রথমে আছে সাম্প্রতিক, এবং সাম্প্রতিকটা খুব গোছানো দেয়া, নির্ভুল করে দেওয়ার চেষ্টা করি আমরা। এরপরে আছে বাংলাদেশ বিষয়গুলির ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, এবং যেগুলো মানে খুব ছোট করে আসার মতো বা এসেছে এরকম তথ্যগুলো। এরপরে আছে আন্তর্জাতিক পার্ট, আন্তর্জাতিক বিষয়গুলি। এরপরে রয়েছে ভূগোল, যারা BCS এ পরীক্ষা দেন, আপনাদের ভূগোল যে নম্বরটা আছে, সে ভূগোলের পার্টটা আছে।
এরপরে আপনারা আমাকে অনেকবার বলেছেন, আমাকে মুত্তালিব মিহির স্যারকে বলেছেন, পেজে নক দিয়েছেন যে স্যার মানে আমাদের গুচ্ছের জন্য যে বেসিক বিষয়গুলো আছে, যেমন পৌরনীতি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, তারপরে হচ্ছে মনোবিজ্ঞান, তারপরে আরো যে সাবজেক্টগুলো আছে, ইসলামের ইতিহাস, এই জায়গাগুলো এখানে এক লাইনে উত্তর মানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন আপনাদের অর্থনীতির বইটা পড়ে যে 12-14টা যে অধ্যায় আছে, বিভিন্ন বাজার ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, আরো যা যা আছে সেগুলো এক লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে। এরপরে আইসিটি, দেখেন আজকেও আইসিটি নিয়ে একটা কোশ্চেন হয়েছে, রাজশাহীতে আইসিটি নিয়ে প্রশ্ন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিটি নিয়ে প্রতি বছর 2টা, 1টা বা 3টা কোশ্চেন হয়, যেটা সাধারণ জ্ঞানেরই অন্তর্ভুক্ত, যে আইসিটির পার্টটা দেওয়া আছে। এরপরে সুশাসন, নৈতিকতা দেওয়া আছে যারা বিশেষ প্রার্থী আছেন। তো এখানে আবার অনেকে প্রশ্ন করেছেন, একটু কনফিউশন যে স্যার এটাতে কি এমসিকিউ যুক্ত করা আছে কিনা। না, এমসিকিউ যুক্ত করা নাই, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। এবং সর্বশেষ যেটা আছে মানে আরেকটা পার্টে যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো বিগত বছরের যত প্রশ্নগুলো আছে, মানে আমরা তো চেষ্টা করেছি তথ্যের মধ্যে সেই টপিকগুলো অ্যাড করার, তথ্যের বাইরেও যে প্রশ্নগুলো বিগত সময়ের সেগুলো আমরা, যেমন বিগত বছরের বাংলাদেশ বিষয় বলে একসাথে এক লাইনে, আন্তর্জাতিক একসাথে এক লাইনে, বিজ্ঞান, আইসিটি এবং অন্যান্য বিষয়গুলি একটা ইতে এক ছক মানে এক লাইনে করে দিয়েছে, এক টাইটেল করে, যেন আপনার পড়তে সুবিধা হয়, আপনার পড়তে যেন সুবিধা হয়। আর এই মুহূর্তে আমি আবার একটু বলে রাখি, যেহেতু আমাদের ফাইনাল সলিউশন বইটার কাজ চলছে, আমরা মানে নির্ভুল করে দেখার চেষ্টা করছি আমাদের টিমরা, ফাইনাল সলিউশন খুব শীঘ্রই আপনারা হাতে পেয়ে যাবেন, অর্থাৎ পরীক্ষার অন্তত 25 থেকে 28 দিন আগে আপনার হাতে পৌঁছায় যাবে ফাইনাল সলিউশন। আর আগে যারা মিহিরজিকে মোটা বইটা পড়েছেন তারা ফাইনাল সলিউশন পড়তে আরো বেশি পরিমাণ মানে উৎফুল্ল বোধ করবেন। আর এটা এমন একটা বই যেটা আপনি 10 দিন পড়লেই, মানে 10 দিন পড়লে এটা আপনি ভালো করে শেষ করতে পারবেন। আপনার বিসিএস সামনে পরীক্ষা মার্চ মাসে, ঢাবির পরীক্ষা, রাজশাহীর পরীক্ষা, গুচ্ছের পরীক্ষা, যাই হোক আপনি শেষ করতে পারবেন, ভয় নিয়েন না মনে, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই। আর এখন এই মুহূর্তে সাম্প্রতিকের একটা প্রেশার থাকে সবার মাথায়, যে সাম্প্রতিক কোনটা পড়বো, কোনটা ছেড়ে কি করবো। দেখেন আজকে বিউপিতে যতগুলো সাম্প্রতিক আসছে, মানে যতগুলো সাম্প্রতিক আসছে সবগুলো সাম্প্রতিক কিন্তু আমরা দিয়েছি। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, যে বাংলাদেশের অপরিচিত, চ্যানেল 24, এটা আমি আমার ক্লাসের মধ্যে আমি আলোচনা করেছি, দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যারা আমার ক্লাসে ছিলেন তারা হয়তো দেখেছেন অনেকে। এরপরে আরেকটা কোশ্চেন ছিল যে দেখেন যে ফিলিস্তিন ইসরায়েলের যে এখন মানে সংঘর্ষ হচ্ছে, মানে যে বিরোধ আছে বা যে সংকটটা আছে, আমি বলেছি ক্লাসে যে সাম্প্রতিক থেকে হয়তো ফিলিস্তিনে কবে আক্রমণ করেছে এগুলো যদি নাও আসে, তাহলে এমন কিছু প্রশ্ন আসবে যেটা বিগত সময় আসছে। যেখানে আপনি চাকরি পরীক্ষা দেখেন, গণজাগরণ কি, গণজাগরণ বলতে কি বোঝায়, প্রশ্ন হয়েছে। এরপরে একটু ওই বইটা দাও তো, ওইটা যেটাতে দাগালাম আমরা, আরো কয়েকটা প্রশ্ন আমরা যেগুলো, এই যে জনসংখ্যায় আমরা কিন্তু দেখেন আমাদের পেজে 9 পৃষ্ঠায় কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি যে জনসংখ্যায় সর্বনিম্ন কোনটা, সর্বোচ্চ শীর্ষ কোনটা। এরপরে জিডিপির সমীক্ষা অনুযায়ী জিডিপির খাত কয়টা আছে, এগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনারা অনেকে বলেন যে মানে কয়টা কমন আসছে দেখান, আমরা কিন্তু বিভিন্ন আমার সাথে সাথে কিন্তু দেখানো দেওয়ার চেষ্টা করি। এরপরে যে এই যে জিডিপিতে খাতোয়ারি অবদানের প্রবৃদ্ধির হার কত %, এটাও কিন্তু আসছে আজকে। এরপরে আমি আরেকটা প্রশ্ন দেখাই, আপনারা তো দেখেছেন, আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেকে বলছে মানে মেগা প্রজেক্ট থেকে কোনো প্রশ্ন হইলো না, প্রতি বছর মেগা প্রজেক্ট থেকে প্রশ্ন হয়, এই বছরে মেগা প্রজেক্টের প্রশ্ন পেয়ে দেখেন প্রতি বছর প্রশ্ন হয় মেগা প্রকল্প কবে উদ্বোধন হয়েছে, কে অর্থায়ন করেছে, কোনটার দৈর্ঘ্য কত, এই টাইপের প্রশ্ন হয়। কোনটা কোন দেশ সহায়তা করেছে, সংস্থার ক্ষেত্রে আসে কোন কোম্পানি, চায়নার মানে কোম্পানি পদ্মা সেতুতে ছিল, জাপান মানে মেট্রো রেলের বগি কিনেছে, এই ধরনের। এই বছরে কিন্তু প্রশ্ন আসে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে এই রাশিয়ার রিসার্টম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন তার দায়িত্ব ছিল। এখন এই প্রশ্ন কিন্তু কমন, এই যে 5-6টা যে সাম্প্রতিক ছিল সেগুলো কিন্তু কমনই আছে। তো আমি এটাই বলতে চাই যে আমি তো মানে চেষ্টা করি মুত্তালিব মিহির স্যারের সাথে থেকে কাজ করার, কাজ শেখার, সাধারণ একটু পড়ানোর চেষ্টা করি। তো আমরা সবাই মিলে টিম মিলে আমরা চেষ্টা করেছি। আপনি আজকে কত তারিখ, আজকে 19 তারিখ, জানুয়ারি মাসের 19 তারিখ,
আপনি যদি 20 তারিখ থেকে, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 31 তারিখ এই বইটা খুব ভালো করে পড়েন, সাম্প্রতিক মানে প্রত্যেকটা পৃষ্ঠা গুরুত্বপূর্ণ দাগ দিয়ে পড়েন, অলরেডি আমাদের স্টার দেওয়া আছে, পড়েন, তাহলে আপনি, আমার মনে হয় যে 10 দিনে এটা একবার আপনি ভালো করে শেষ করতে পারবেন, একবার শেষ করতে পারবেন। আর এই বইয়ের উপর আমার তো পরীক্ষাও চলছে, আমাদের পেজে ফ্রি পরীক্ষা চলছে, সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন। আর 10 দিন পরে আপনি আবার যখন ফাইনাল সাজেশনটা হাত দিবেন, তখন সাম্প্রতিকটা আবার একবার শুধু চোখ ঘোরাবেন যে নতুন কি সাম্প্রতিক যুক্ত হয়েছে আর আগে কি ছিল সেগুলো একটু এক নজরে দেখবেন। আর বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়া শুরু করবেন, গুরুত্বপূর্ণ জিনিসগুলো প্রত্যেকটা লাইন। তো আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনারা পড়তে পারেন, তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য, ফোনটা দাও, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমার ফোনটা দাও, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আপনি ভালো করতে পারবেন। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে ভাইয়া আমরা কি জাহাঙ্গীরনগরে যে বিষয় ভিত্তিক আছে সেই বিষয় ভিত্তিকে আমরা কমন পাবো কিনা। আমাকে এই ধরনের প্রশ্ন অনেকে করেন যে গুচ্ছাত মৌলিক জিকে একটু বলে দেই এই জায়গাটায় 1 মিনিটে বলবো। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে ইতিহাস, তাহলে ভাই আপনি খুব সুন্দর করে প্রাচীন ইতিহাসটা, এই যে প্রাচীন জনপদ থেকে আপনি একদম যে বিভিন্ন আন্দোলন, বাংলার বিভিন্ন আন্দোলন আছে ইংরেজ শাসন পর্যন্ত আপনি খুব ভালো করে পড়েন, অর্থাৎ 1905 সাল পর্যন্ত আপনি ভালো করে পড়েন, তাহলে আপনার এই ইতিহাসের যে বিষয় ভিত্তিক সেটা কাভার। এরপরে আপনি সমসাময়িক ইতিহাস অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসটা আপনি 1947 সাল থেকে আপনি 1971 সাল পর্যন্ত ভালো করে পড়েন, তাহলে আপনার ইতিহাস পাঠটা কাভার হয়ে যাবে। এরপর আমাকে বলছেন যে ভাইয়া প্রত্নতত্ত্ব নিয়ে কি আলোচনা করবো, একটু সহজ করে মাথা ঘামান, বিগত বছর প্রশ্ন সলভ করলে বুঝবেন যে প্রত্নতত্ত্ব, আর্কিওলজি, এই প্রত্নতত্ত্বের জন্য বাংলাদেশের যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মন্দির, বিভিন্ন গির্জা, তারপরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন বিহার যেগুলো আছে, এইগুলো একটু ভালো করে দেখবেন। এই যে ইউনেস্কো স্বীকৃতি দিল আরো জিআই পণ্য, এগুলো প্রত্নতত্ত্বের এক একটা পার্টে চলে আসে মাঝে মাঝে। এরপরে আমাকে বলছেন যে ভাইয়া আমরা সি ইউনিটে যে গণযোগাযোগ আছে, গণযোগাযোগ এবং সাংবাদিকতা, দেখেন গণযোগাযোগ সাংবাদিকতার টপিকগুলো কি, এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গ্রন্থ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চলচ্চিত্র, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন প্রামাণ্য চিত্র, এইগুলো। এরপরে বিভিন্ন দেশের টিভি চ্যানেল, বার্তা সংস্থা, সংবাদ সংস্থা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে গণযোগাযোগ থেকে। এরপরে আপনার আইআর নিয়ে কথা বলেছেন যে ভাই আইআর নিয়ে কি করব, আপনি প্রথম বিশ্বযুদ্ধ থেকে আলোচনা শোনেন, প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে বিশ্বযুদ্ধের সাথে জড়িত স্থান, জড়িত ব্যক্তি, তারপরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বিভিন্ন চুক্তি, তারপরে প্রণালী, যেমন আজকে একটা FSSS এর প্রণালী আসছে, মালাক্কা প্রণালী। তো মালাক্কা প্রণালী আমাদের বইয়ে কিন্তু দেয়াই আছে, প্রণালীও দেয়া আছে, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবেন আন্তর্জাতিক পাঠ থেকে। তো আমি এতটুকু বলতে পারি, বিগত বছরে আমাদের কমনের ধারাবাহিকতা কেমন ছিল, এই প্রশ্ন আমাকে করেছেন। দেখেন, আমরা প্রত্যেকবার পরীক্ষা হওয়ার সাথে সাথে ঘন্টা 2-এর মধ্যে দাগিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি আমাদের পেজগুলো দেখেন, যে এই বছরে দাগিয়ে দেখেন আমাদের প্রায় বিউপিতে 29টা কোশ্চেন, আমরা তাৎক্ষণিকভাবে 29টা প্রশ্ন পেয়েছি 40টা প্রশ্নের মধ্যে। প্রশ্ন অনেকটা হার্ড হওয়ার পরেও, এরপরও দেখা যাবে আমরা বইয়ের কাজ করতে গেলে হয়তো আরো 2-একটা প্রশ্ন আমরা মাঝে মাঝে পেয়ে যেতেও পারি। তো এটাই, আপনারা হতাশ না হয়ে শেষ মুহূর্তে আপনারা ওই যে এখন যে আমাদের সাম্প্রতিক হাই ভোল্টেজটা আছে, এটা একটু বাজার থেকে কালেক্ট করেন। আমাদের এটার উপরে 1 থেকে 10 পৃষ্ঠার উপর একটা পরীক্ষা হয়েছে, আমরা 11 থেকে 20 পৃষ্ঠা পরীক্ষা নিব, 11 থেকে 20 নিব, এরপরে আমরা 21 থেকে 30 নিব, তারপরে 31 থেকে 40 নিব, 41 থেকে 50 নিব, এবং 51 থেকে 64 পৃষ্ঠা, 1 2 3 4 5 আরো 5টা পরীক্ষা আমরা নিব। তো কালেক্ট করেন, রকমারিতে পাওয়া যাবে, বাংলাদেশের সকল লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। যারা বিভিন্ন জায়গায় এখনো পাননি তারা রকমারি থেকে কালেক্ট করেন, বা বিভিন্ন লাইব্রেরিতে ফোন দেন, ফেসবুকে লিখেন একটা লাইব্রেরির নাম ইউসিসি লাইব্রেরি আছে, আরো বিভিন্ন লাইব্রেরি আছে, তো কালেক্ট করে নেন। আর ফাইনাল সাজেশন যখন আসবে আমাদের, তখন
আমি ব্যক্তি উদ্যোগে, আমি বলছি আমি নিজে ব্যক্তি উদ্যোগে মিহিরজিকে পেজ থেকে মানে ফাইনাল সাজেশনের পেজ ভিত্তিক আমি পরীক্ষা নিব, মডেল টেস্ট নিব, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু না, একদম ফ্রি সেটা। এবং এর উপরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে আমরা আসলে মানে বিভিন্ন ভিডিওগ্রাফি, বিভিন্ন প্রচার প্রচারণায় অনেক বেশি বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। মিহির সিরিজ একটা আস্থার নাম, এখানে পরিশ্রমী মানুষরা মানে আছে, যুক্ত আছে, এবং এই পুরো টিমটার কাজ হলো আপনাকে ভালো একটা গন্তব্যে পৌঁছায় দেওয়া, সঠিক একটা বইয়ের মাধ্যমে, গাইডলাইনের মাধ্যমে। তো যাই হোক, অনেক কথা বলেছি আপনাদের সাথে। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ইনশাআল্লাহ পেজ থেকে রেগুলার আমাদের পোস্টগুলো পড়বেন আর জানাবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে। যদি পড়তে পড়তে কোনো একটা বানান যদি কখনো মনে হয় যে ভাই বানানটা একটু অসংলগ্ন লাগছে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। কারণ মানুষ মাত্রই ভুল, একটা তথ্য একটা বানান ভুল হয়ে যেতেই পারে তাদের অন্য মনস্ক অবস্থায়। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আজকে বিদায় নিচ্ছি আমি অর্ণব আহমেদ ফাহিম, মিহির জিকে সিরিজের সহযোগী লেখক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।